বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে মায়া একটা পরিপক্ক সবুজ বাঁশ কেটে আনল। ভোরের শিশির ভেজা বাঁশের গায়ে হাত দিতেই মায়ার মনে হলো সে কয়েক হাজার বছর পিছিয়ে গেছে। দাদুর ফেলে রাখা ধারালো দা নিয়ে সে অতি সাবধানে বাঁশটিকে সমান দৈর্ঘ্যের ছোট ছোট খণ্ডে কাটল। এক একটা খণ্ড দেখতে অনেকটা স্কেলের মতো, প্রস্তুতির ধাপে ধাপে। বাঁশ কাটলেই তো আর লেখা যায় না, মায়া জানত এর জন্য ধৈর্যের প্রয়োজন। সে ধাপে ধাপে কাজ শুরু করল। ছিলে নেওয়া বাঁশের উপরের সবুজ পিছলি চামড়াটা সে চেঁচে ফেলল। বের হয়ে এলো সাদাটে মসৃণ অংশ। রোদে শুকানো বাঁশের ভেতরকার রস বা আর্দ্রতা বের করার জন্য সে খণ্ডগুলোকে হালকা রোদে দিল। প্রাচীনকালে একে বলা হতো সবুজ দূর করা। এতে বাঁশে পোকা লাগে না। ঘর্ষণ ও মসৃণতা খণ্ডগুলো শুকিয়ে এলে সেগুলোকে পাথর দিয়ে ঘষে একদম আয়নার মতো মসৃণ করে তুলল সে। পাণ্ডুলিপির জন্ম। দুপুর গড়ানোর আগেই মায়ার কাছে জমা হলো একগুচ্ছ বাঁশের কাঠি। এবার সংযোগের পালা। মায়া একটা মজবুত সুতো দিয়ে কাঠিগুলোকে পাশাপাশি রেখে ওপর নিচ বুনতে শুরু করল। কিছুক্ষণ পর তার চোখের সামনে ভেসে উঠল বাঁশের তৈরি একটি দীর্ঘ ম্যাট বা মাদুর সদৃশ খাতা। এটাকে চাইলেই গুটিয়ে রাখা যায়, আবার চাইলে মেলে ধরে পড়া যায়। প্রথম আঁচড়। মায়া তার পড়া টেবিল থেকে পুরনো দিনের একটি ক্যালিগ্রাফি কলম আর কালো কালি বের করল। বাঁশের প্রতিটি কাঠিতে সে উপর থেকে নিচে লম্বালম্বিভাবে লিখতে শুরু করল। প্রথম কাঠিতে সে লিখল, স্মৃতি হোক অবিনশ্বর। বাঁশের গায়ে কালির সেই কালচে ছোপ আর তার সুবাস মায়াকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। আজ সকালে ঘুম থেকে উঠে সে শুধু একটি পাণ্ডুলিপি তৈরি করেনি, বরং যান্ত্রিক এই যুগে সে নিজের শিকড় আর হারানো এক ঐতিহ্যকে পুনর্জীবিত করেছে। তার হাতের ওই বাঁশের খাতাটা এখন কেবল কিছু কাঠি নয়, হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত দলিল।